আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি অভিনন্দন, শুভেচ্ছা, শুভকামনা। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি পুরো আলোচনা জুড়ে থাকবেন। প্রত্যেকেরই জীবনের কোনো না কোনো পর্যায়ে হয়তো কাজে লেগে যেতে পারে। সম্মানিত বিচার প্রার্থীসহ সংশ্লিষ্ট সকল বাংলা ভাষাভাষী মানুষ যারা দেখছেন, তাদের প্রতি আমার একটা উদাত্ত আহ্বান। আমার এই ইনিশিয়েটিভ, এটা একটি চ্যারিটেবল ইনিশিয়েটিভ ফ্রম মাই পার্ট। ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকি, সুস্থ থাকি, আপনাদের দোয়ায় বেশি বেশি যেন চ্যারিটেবল ওয়ার্ক করতে পারি অ্যাজ পার্ট পারফরমেন্স অফ সোশ্যাল রেসপন্সিবিলিটি। সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি, মানুষের প্রতি দায়বদ্ধতা হিসাবে যত বেশি বেশি করে যেতে পারি সেই ব্যাপারে আপনারা দোয়া রাখবেন ইনশাআল্লাহ। তো চলুন আজকে আমাদের আলোচনায় চলে যাই। মূল আলোচনার বিষয় হচ্ছে এনআইএক্টের মামলায় বা চেকের মামলায় মিথ্যা হোক, সত্য হোক, ন্যায় বিচার হোক, সেটা তো আপনারা নিশ্চয়ই সবাই চান। বাদী পক্ষ, বিবাদী পক্ষ, মামলা মিথ্যা হয়, আবার সত্য মামলাও হয়। মিথ্যা মামলাটা তো যার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে সে জানে, আর যে করেছে সে জানে। অন্য বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই তো এটা একটা মিথ্যা মামলা হিসেবে প্রমাণ হতে হবে। আর সত্য মামলা হলেও তো বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এটার একটা এন্ডিং আসতে হবে, তাই নয় কি? যদি তাই হয় তাহলে এবার এনআইএক্টের মামলায় কেউ যদি ভিক্টিমাইজড হন, আমার একটি অনুরোধ থাকবে, মিথ্যা মামলা করুক, যত বড় মামলাই করুক না কেন, পেরেশান না হয়ে ঠান্ডা মাথায় বুদ্ধি প্রয়োগ করে এই সমস্ত বিষয়গুলোকে মোকাবেলা করে মামলার প্রসিডিউরাল যে ট্রায়াল আছে সেটা একজন বিজ্ঞ আইনজীবী, যিনি আসলে ট্রায়ালগুলো ভালো করেন, তাদের শরণাপন্ন হয়ে যিনি সততার সহিত এবং অত্যন্ত মমতা নিয়ে আপনার এই মামলাটা করবেন, নিজের মনে করে আপনার ব্যথায় ব্যথিত হয়ে যিনি এই মামলাটা করবেন, সেই সমস্ত সম্মানিত বিজ্ঞ আইনজীবীদের খুঁজে বের করে আপনারা আপনাদের পেশাগত, আপনাদের যে কাঙ্ক্ষিত প্রতিকার সেটা আপনারা পাবেন বলে আশা করি। তো আজকের আলোচনার ফোকাসিং পয়েন্ট হচ্ছে চেকের মামলায়, মিথ্যা মামলায় যদি কেউ ফেঁসে যান, অথবা সত্য মামলায় আপনি করেছেন কিন্তু টাকা পাওয়ার জন্য আপনি হন্য হয়ে ঘুরছেন, আপনি চাচ্ছেন যে আপনার কাছ থেকে কেউ প্রতারণা করে টাকা নিয়ে গিয়েছে, আপনি চেকের মামলায় প্রতিকার পেয়ে আপনার পক্ষে রায় পেতে চান, আপনি বাদী পক্ষের, সেই ক্ষেত্রেও ট্রায়ালের উপর বেশ গুরুত্ব দিতে হবে। অর্থাৎ জেরা বা ক্রস এক্সামিনেশন খুবই গুরুত্বপূর্ণ। আমি নির্দ্বিধায় এবং দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, এনআইএক্টের মামলায় যত মিথ্যা গল্প বানিয়েই মামলা ফাইল করা হোক না কেন, যদি যথাযথভাবে এই মামলাটা প্রসিডিওর মেনটেন করা হয় এবং একজন বিজ্ঞ আইনজীবী যথাযথভাবে এটাকে ডিল করেন এবং সম্মানিত ক্লায়েন্টরাও সহযোগিতা করেন, তাহলে এই মামলা, ওই সমস্ত মিথ্যা মামলা থেকে খালাস পাওয়া সম্ভব, অবশ্যই সম্ভব। এটা ট্রায়াল কোর্টেই সম্ভব। কারণ বিজ্ঞ ট্রায়াল কোর্ট যদি আপনাদের ডিফেন্স লয়ারের কাছ থেকে বা আপনাদের কাছ থেকে সেই ধরনের মামলা খালাস দেওয়ার মতো কোনো উপাদান, ম্যাটেরিয়াল না পান, তাহলে তো ওনারা সুমোটো নিজ থেকে তো আর খালাস দিবেন না। আমাদের দেশের বিচারিক সিস্টেম হচ্ছে অ্যাডভার্সারিয়াল সিস্টেম, এটা কিন্তু ইনকুইজিটরি সিস্টেম নয়। এই বিচারিক সিস্টেম নির্ভরশীল বেশিরভাগ আইনজীবীদের উপর।
আইনজীবীরা যতটুকু আদালত উপস্থাপন করবেন, সম্মানিত বিজ্ঞ আদালত কিন্তু ততটুকুই ওনারা রেকর্ড করবেন এবং তাদের বক্তব্যের উপর ভিত্তি করে এবং ম্যাটেরিয়াল এভিডেন্স যেটা আছে সেটার উপর ভিত্তি করেই ওনারা কিন্তু জাজমেন্ট বা ভার্ডিক্ট দিয়ে থাকেন। সুতরাং অ্যাডভার্সারিয়াল সিস্টেমে আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলায় জেতার জন্য বা মামলা মিথ্যা প্রমাণের জন্য বটে, যেটাই বলি না কেন। তো মামলার অনেক ধাপ আছে, এই ধাপগুলো যদি আপনারা মিস করে ফেলেন, অর্থাৎ যেই কাজটা যখন করা দরকার সেটা না করে যদি গাফিলতি করে একটা ধাপ আপনারা কমপ্লাই করলেন না, দেখা গেল 342-তে গিয়ে সাফাই সাক্ষী দেওয়ার বিধান সুস্পষ্টভাবে আসে, অর্থাৎ আসামির পরীক্ষা, এক্সামিনেশন অফ কি আপনার অ্যাকিউজড। অবশ্যই আসামিকে পরীক্ষা করার সুযোগ দিতে হবে, আইনে সুনির্ধারিতভাবে বলা আছে। যদি আপনি অর্থাৎ আপনারা যেটা জানেন সাফাই সাক্ষী দেওয়ার সুযোগ অবশ্যই আসামিকে দিতে হবে। যদি এই ধরনের দরখাস্ত নামঞ্জুর করে বা এই ধাপটাকে ডিঙ্গিয়ে বা এটাকে যদি সুপারসিড করে লুক করে যদি পরবর্তী ধাপে চলে যায়, অর্থাৎ আর্গুমেন্টে চলে যায়, তাহলে তো মামলার ন্যায় বিচার আপনি পাবেন না। তাহলে কি করতে হবে? কেন আপনার এই সাফাই সাক্ষী নিল না, এই অ্যাপ্লিকেশনটা যদি রিজেক্ট হয়ে থাকে, এটার সংক্ষুব্ধ হয়ে আপনি উচ্চতর আদালতে গিয়ে প্রতিকার অবশ্যই নিয়ে আসবেন। উচ্চতর আদালত বলতে আমি বোঝাতে চাচ্ছি ট্রায়াল কোর্টের উপরের আদালত বা সংশ্লিষ্ট যেখানে এর ফোরাম আছে সেখানে। তো প্রিয় দর্শক, কথা লম্বা হয়ে যাচ্ছে, আপনারা হয়তো বোরিং ফিল করছেন, কিন্তু এই কথাগুলো সংক্ষেপে বলা খুব কঠিন। একটু ধৈর্য সহকারে শুনলে উপকৃত হবেন আশা করছি। প্রিয় দর্শক, তো এই যে ধাপগুলোর কথা বলছি, মামলা যখন ট্রান্সফার হয় বিচারিক আদালতে যায়, পূর্ব শর্তে জামিনের দরখাস্ত দেওয়া হয়, চার্জ ফ্রেমের জন্য একটা ডেট পড়ে, সেখানে ডিসচার্জ অ্যাপ্লিকেশান দিতে হয়। আপনার মামলা অঙ্কুরেই যেন শেষ হয়ে যায়, নিপ ইন দ্য বার্ড, অর্থাৎ মামলার ট্রায়াল শুরু হওয়ার আগেই কিন্তু আদালত চাইলে আপনাকে অব্যাহতি দিতে পারে যে ওনার বিরুদ্ধে বিচার করার মতো বা চার্জ ফ্রেম বা অভিযোগ গঠন করার মতো কোনো প্রয়োজনীয় বা সাফিসিয়েন্ট উপাদান নেই বলে মামলা থেকে তাকে অব্যাহতি প্রদান করা হইল। সাক্ষী প্রমাণ জেরা এই সমস্ত যক্ষী ঝামেলায় যেতে হলো না। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখে থাকি যে চার্জ ফ্রেমের অর্ডারে জাস্ট গদবাঁধা কিছু কথা লেখা থাকে, বিজ্ঞ আদালত অনেক সময় সেটা করেন। কেন করেন সেগুলো উচ্চ আদালতে আসলে আবার এগুলো এক্সামিনও হয়। কাউকে আবার মহামান্য হাইকোর্ট তাদেরকে ইন পার্সন কোর্টে ডেকেও নিয়ে আসেন এই সমস্ত কর্মকাণ্ডের জন্য। হাওয়াইবার আমরা ওইদিকে যাচ্ছি না। যেটা বলতে চাচ্ছি প্রিয় দর্শক, যে ডিসচার্জ পিটিশন অবশ্যই দিতে হবে। যদি অনেকে মনে করে না ডিসচার্জ তো করবে না, চার্জ ফ্রেম করবেই, তারপরেও ডিসচার্জ পিটিশন দিতে হবে। আপনাকে তো চাইতে হবে, না চাইলে তো আর সমুটু দিবে না। আপনার যত গ্রাউন্ড আছে, আপনার যত পয়েন্ট আছে, ল পয়েন্ট আছে, এগুলো অ্যানালাইসিস করেন। বাদীর যেই ভুলগুলা করেছে, মিথ্যা মামলা হলে এই ধরনের যত রকম এভিডেন্স আছে এগুলো অ্যাডিউস করেন না, করে আপনি এগুলো স্টেট করে আদালতে সাবমিশন রাখেন। তারপর ডিসচার্জ পিটিশন সাবমিট করে মুভ করে দেন যদি চার্জ ফ্রেম করে ফেলে, তাহলে এর এগেনস্টেও তো এই অর্ডার এগেনস্টে কিন্তু আপনি রিভিশন করতে পারেন, অথবা এই অর্ডারেন্সে না গেলেও আপনি প্রসিডিং চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্ট ডিভিশন আসতে পারেন। অনেকগুলো মানে রিসোর্ট আপনার জন্য রয়ে গিয়েছে, কিন্তু অনেকগুলো ফোরাম রয়ে গিয়েছে, অনেকগুলো আপনার সকেট রয়েছে আপনার জন্য সামনে যাওয়ার জন্য। এই ফোরামগুলো যদি আপনি অ্যাভেইল না করে আপনি জাস্ট খালি আমরা যদি গদবাদা গেলাম আসলাম এরকম করি, তাহলে কিন্তু মামলার পরিণাম বা রেজাল্ট ভালো হয় না। সাক্ষীর বিষয় আসছে এখানে। সাক্ষী জেরা খুবই গুরুত্বপূর্ণ। সাক্ষীর জবানবন্দি নেওয়া এবং জেরা, যদি বাদীকে সঠিকভাবে জেরা করা যায়, তার জবানবন্দির ভিত্তিতে এবং অন্যান্য কাগজপত্রের ভিত্তিতে বাদীকে যদি ভালোভাবে জেরা করতে পারে একজন অত্যন্ত দক্ষ এবং বিজ্ঞ ট্রায়াল লয়ার, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি যে কোনো চেকের মিথ্যা মামলায় আপনারা খালাস পাওয়ার দ্বারপ্রান্তে চলে যাবেন। তারপরে অন্যান্য যারা আছে, যারা অন্যান্য এভিডেন্স অন্যান্য উইটনেস যারা থাকবে, তাদেরকে যদি আপনি ইন্টারেস্টেড উইটনেস প্রমাণ করতে পারেন, অর তাদেরকে যদি আপনি ক্রস এক্সামিন করে যদি তার কাছ থেকে অনেক কন্ট্রাডিক্টরি বিষয় যদি নিয়ে আসতে পারেন, যেটা আসলে আপনার মামলার মিথ্যা প্রমাণের জন্য যথেষ্ট,
তাহলে সেক্ষেত্রে কেন আসামি সাফার করবে? অবশ্যই অ্যাকুইটাল পাবে। বিজ্ঞ আইনজীবী, বিজ্ঞ আদালত তো আপনাকে সাজা দেওয়ার জন্য বসে নাই, ন্যায় বিচার করার জন্য বসছে। তাহলে সেক্ষেত্রে আপনি যদি ন্যায় বিচার করার মতো, খালাস পাওয়ার মতো উপাদান যদি ওনার সামনে উপস্থাপন করতে পারেন, কন্ট্রাডিকশনগুলো যদি দেখিয়ে দিতে পারেন, ওনারাও তো পড়াশোনা করেই জজ হয়েছে, ওনারাও তো জুডিশিয়ারির মাধ্যমে আসছে, সুতরাং ওনারাও তো ল ব্যাকগ্রাউন্ডের, ওনারা সব জানে, জাস্ট খালি একটু দেখাই দিতে হবে। তাহলে অবশ্যই একটা চমৎকার জাজমেন্ট পাওয়া যাবে, একটা রিলিফ পাবে ক্লায়েন্ট। সেটাই বলতে চাচ্ছি। ক্রস এক্সামিনেশন, having applied all sorts of knowledge and expertise on trial advocacy, is an essential way of winning the case, more particularly in an act case. এটার দিকে গুরুত্ব না দিয়ে শুধুমাত্র স্টে জন্য দৌড়াদৌড়ি হয়। হ্যাঁ, মহামান্য হাইকোর্টে তো মামলা, একটা মামলা স্টে করা যায়, না করছি না, না বলছি না, কিন্তু একেবারেই পাইকারি হারে নয়। সিলেক্টিভ, যেগুলো আইনের লুপহোল রয়েছে, যেখানে ভায়োলেশন হয়েছে, সুনির্দিষ্ট কিছু প্রাইমা ফেসি কেস নেই, যেখানে একেবারেই আপাত দৃষ্টিতে মহামান্য হাইকোর্ট দেখেই মনে হচ্ছে যে গুড়ায় গলত, মামলাটা চলার মতনই না, আইনগত ত্রুটি বিচ্যুতি আছে, এই সমস্ত বিষয় নিয়ে আমি পূর্বে আলাপ করেছি প্রিয় দর্শক। যদি এমন হয় তাহলে কিন্তু মামলা স্টে হয়, আর না হলে শঙ্কিত, আতঙ্কিত বা বিচলিত হওয়ার কোনোই কারণ নেই। মামলা ট্রায়াল ফেস করে নামকাওয়াস্তে জেরা করলে হবে না, 1 ঘন্টা জেরা করলো হাবিজাবি জেরা হবে না, কোনো লাভ হবে না। টু দ্য পয়েন্টে দাবা খেলার মতো হতে হবে জেরাটা। দাবা খেলায় যেরকম রাজা চেক, মন্ত্রী চেক, এরপর আর কোনো উপায় নাই, তারপরে খেলা শেষ, ঠিক এমনভাবে একটা প্লট নিয়ে কৌশল করে আগাতে হবে। আর জেরার বিভিন্ন রকম কৌশল নিয়ে পরবর্তীতে যে কোনো আলোচনায় নিয়ে আসব, এতে করে আইনের ছাত্রসহ যে বা যারা শুনছেন অনেকেই উপকৃত হবেন আশা করছি। পরবর্তীতে এইসব বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমি বারবার এমফাসাইজ করতে যাচ্ছি যে ফৌজদারি মামলায়, এখন যেহেতু অ্যানাক নিয়ে কথা বলছি, চেকের মামলায় জেরা, জবানবন্দির খুবই গুরুত্ব রয়েছে। এরপরে আর্গুমেন্টের ব্যাপার আছে, যুক্তিতর্ক, এখানে কোথায় কোথায় আইনের ব্যত্যয় আছে, আইনের কোথায় কোন জায়গায় সেই ধরনের ডিসিশন আছে, আপনার পক্ষের ডিসিশন কোনগুলো, একেবারে ব্রাউজ করতে হবে সব। এখন তো খুব সহজ, আমাদের এগুলো ব্রাউজ করে, এগুলো অ্যানালাইজ করে রিটেন আর্গুমেন্ট জমা দেওয়া যেতে পারে। কোথায় কোথায় কন্ট্রাডিকশন বা বৈসাদৃশ্য আছে সেইগুলো খুঁজে বের করে রিটেন আর্গুমেন্ট সাবমিট করে দেন ওরাল আর্গুমেন্টে অংশগ্রহণ করা যায়। তারপরে তো জাজমেন্ট, আলটিমেটলি যখন এটা ম্যাটেরিয়াল এভিডেন্স হয়ে যাবে সব কিছু, এগুলোকে ওভারলুক করে কোনো লার্নেড জাজ, ট্রায়াল জাজ, আমি মনে করি না যে অন্যায়ভাবে কাউকে সাজা দিয়ে দিবে। যখন দেখা যাবে অ্যাপারেন্টলি একদম একেবারে সুস্পষ্টভাবে যখন বুঝতে পারবে যে না, ইট ইজ এ ফলস অ্যান্ড ফ্যাব্রিকেটেড বেসলেস কেস হ্যাভিং নো এলিমেন্ট অফ গিভিং পেনাল্টি পানিশমেন্ট, তাহলে তখন সেই ক্ষেত্রে তো দ্য লার্নেড ট্রায়াল কোর্ট জাজ উইল নেভার গো ফর কনভিক্টিং এনিবডি এলস, রাদার দ্য লার্নেড ট্রায়াল কোর্ট জাজ উইল অ্যাকুইট দ্য অ্যাকিউজড। এটাই তো প্রসেস। সো I'm giving more emphasis again and again কোনটা, on what? Cross examination, examination in chief, argument, and discharge petition hearing, and other process of an act case. Thank you very much. Hope to see you again. ইনশাআল্লাহ পরবর্তী যে কোনো আলোচনায় আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন।